স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ব্যাটিংটা জুৎসই হচ্ছে না কোনোভাবেই, তাই বিপদ এড়ানো যাচ্ছে না। ম্যাচের পর সিরিজ হচ্ছে হোয়াইট ওয়াশও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচটা হেরে ঘরের মাঠে ধবল ধোলাই হলো বাংলাদেশ। চট্টগ্রামে আগে ব্যাট করে টাইগাররা সফরকারীদের 152 রানের টার্গেট দিয়েছিল, সেটা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা টপকে গেছে 5 উইকেট হাতে রেখেই। খালিদ জামিলের ম্যাচ রিপোর্টে বিস্তারিত। জাকের আলী অনিকের উইকেট সিচুয়েশনটা যেন এই মুহূর্তে তার ক্যারিয়ারেরই প্রতিচ্ছবি। কি হচ্ছে বুঝতে পারছেন না, ফেসিয়াল এক্সপ্রেশনে হতাশা। ব্যাটিং অর্ডারে নেমেছিলেন অনেকটা ডিমোশন নিয়ে। একটা ছোট্ট ক্যামিও ইনিংস হয়তো আরো বড় সমালোচনা থেকে বাঁচিয়ে দিতে পারত এই উইকেট কিপার ব্যাটারকে। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের ডিসিশনের বিপক্ষে গিয়ে রিভিউও নিয়েছিলেন, কিন্তু সেই প্রযুক্তির সাহায্যও বাঁচাতে পারেনি জাকের আলীকে। ফিরতে হয়েছে 3 বলে 5 রান করে। জাকেরের ছবিগুলো কেবল তার নিজের বা ক্যারিয়ারের নয়, বাংলাদেশ দলের বেশিরভাগ ব্যাটারের অবস্থানই যেন এই মুহূর্তে প্রকাশ করছে। চট্টগ্রামে টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল টাইগাররা। একাদশে ফেরা পারভেজ হোসেন ইমন রানে ফিরতে পারেননি, তার আগেই ওকে ফিরিয়ে দিয়েছেন রোস্টন চেজ। ক্যাপ্টেন লিটন দাসও ফ্লপ করলেন, একটা বাউন্ডারির সাথে আরো 2 রান স্কোরবোর্ডে যোগ করে ফিরে গেলেন। তবুও তখন বাংলাদেশ খেই হারায়নি, কারণ তানজিদ তামিমের ব্যাট কথা বলছিল। নিজের ব্যাটের স্ট্রোকে লাগাম টেনে অ্যাঙ্করের ভূমিকায় ছিলেন সাইফ হাসান। তামিমকে সঙ্গও দিচ্ছিলেন বেশ। দুজনের মধ্যে দারুণ বোঝাপড়ায় পার্টনারশিপটা গড়ে উঠেছিল 43 বলে 63 রানের। তাই ব্যাকওয়ার্ড স্কোয়ারে জেসন হোল্ডারকে উড়িয়ে মারতে গিয়ে 22 বলে 23 রান করে যখন আউট হলেন সাইফ, কষ্টটা বোধ হয় তামিমই বেশি পেয়েছিলেন। সাইফের স্লো মুভের কারণেই হয়তো রানের গতি বাড়াতে চেয়েছিল বাংলাদেশ, তাই প্রমোশন মিলল রিশাদ হোসেনের, কিন্তু তাতে সমাধান মিলল না। এরপর হুড়মুড় করেই ভেঙে পড়েছে টাইগারদের ব্যাটিং লাইন। মৌকা বুঝে হ্যাট্রিক তুলে নিয়েছেন রোমারিও শেফার্ড, তার 3 শিকার নুরুল হাসান সোহান, তানজিদ তামিম আর শরীফুল ইসলাম। তামিম ফিরেছেন বাংলাদেশের ইনিংসের শেষ দিকেই। 3 অঙ্কের ফিগারের লোভটা ছুড়ে ফেলে ব্যাট চালিয়ে গেছেন দলের ভালো একটা স্কোরের জন্য। ফিরেছেন ব্যক্তিগত 89 রানে, বাংলাদেশ গুটিয়ে গেছে 151-তে। রান তাড়া করতে গিয়ে শুরু থেকেই মারমুখো ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে জোড়া ক্যাচও ছেড়েছে বাংলাদেশ। প্রথম দফায় সাইফ হাসান আর তারপর সাবস্টিটিউট ফিল্ডার তাওহিদ হৃদয়। তবে ইনফর্ম আলিক আথানেসকে ফিরিয়ে টাইগার শিবিরে কিছুটা হলেও স্বস্তি ছড়িয়েছেন শেখ মেহেদী। তবে রিশাদের বলে আউট হওয়ার আগে আরেক ওপেনার আমির জাঙ্গু তুলেছেন 23 বলে 34 রান। ক্যাপ্টেন রোস্টন চেজ আর হাকিম আগুস্তে দুজনেই তুলেছেন 50। তাদের পার্টনারশিপ ছিল 46 বলে 91 রানের। 2 ক্যারিবিয়ান অপরাজিত না থাকলেও তাদের পর রবমান পাওয়েল আর গুদাকেশ মতি মিলে ইনিংসটা শেষ করে আসতে পেরেছিলেন সহজেই। ম্যাচের বাকি অংশে সোহানের ভয় ধরিয়ে দেওয়ার মতো ইনজুরিটা ছাড়া আর বলার মতো কিছু নেই বাংলাদেশের জন্য। বাংলাদেশ ম্যাচ হেরেছে 5 উইকেটে, সিরিজ হেরেছে 3-0-তে। বন্দর নগরীর এই রাতে টাইগারদের আর কিছু যেন হারানোর নেই। খালিদ জামিল, 71। টি-20তে এ যাবৎকালে বাংলাদেশের সেরা ওপেনার কে? উত্তরে ঠোঁটের আগায় থাকা তামিমের নাম বললে ঠিকই বলেছেন, তবে এই মুহূর্তে সেটা তামিম ইকবাল নন, তানজিদ তামিম। এই ফরম্যাটে সেরা গড় তার, সর্বোচ্চ 50 লিস্টে আছেন তিনি। বাংলাদেশ ব্যাটারদের জন্য এক নতুন উদাহরণ তৈরি করেছেন ধারাবাহিকতা দেখিয়ে। ফয়সাল হাবিবের রিপোর্টে দেখুন বিস্তারিত। তানজিদ তামিমের এই হতাশামাখা ছবিটা সাইফ হাসান আউট হওয়ার পর। তামিম সাইফের জুটি জমে গিয়েছিল বেশ। একসাথে 63 রান তোলার পর ফেরেন সাইফ। তামিম বোঝেন ক্ষতি হয়ে গেছে, কিন্তু সেটা ভুলে নিজে চালিয়ে গেছেন ব্যাট। তৃতীয় টি-20তে বাংলাদেশের করা 151 রানের 89 এসেছে তামিমের ব্যাট থেকে। বলতে পারেন তামিম একাই টেনেছেন দলকে, আর এই ঘটনা শুধু একদিনের নয়, হচ্ছে নিয়মিতই। শুক্রবারের ঘটনা দিয়েই শুরু করা যাক তামিমের দুর্দান্ত ফর্মের গল্প। এদিন দলের প্রায় 59% রানই করেছেন তামিম। বাংলাদেশের কোনো ব্যাটার কখনো এত আধিপত্য দেখাতে পারেননি এক টি-20 ইনিংসে। নিজের 42তম ইনিংসে এসে তামিম আন্তর্জাতিক টি-20তে 1000 রান পূর্ণ করলেন বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সময়ে। এদিন এবছরে নিজের 7 নম্বর 50 পেয়েছেন তামিম। আর কোনো টাইগার ব্যাটার 1 বছরে এত 50 পায়নি এই ফরম্যাটে। এবার আসা যাক তামিমের টি-20 ক্যারিয়ার চর্চায়। 42 ম্যাচে 1056 রান করেছেন, গড় 27.78। শুনতে অদ্ভুত লাগলেও সত্য, এই ফরম্যাটে
বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ গড় তামিমের। কমপক্ষে 500 রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে তামিমের চেয়ে বেশি স্ট্রাইক রেট আছে শুধুই পারভেজ হোসেন ইমনের। 42 ম্যাচে 10টা 50 করা তামিম আছেন সর্বোচ্চ 50 করা টাইগার ব্যাটারদের লিস্টে তৃতীয়তে। 1 এবং 2 নম্বরে থাকা লিটন আর সাকিব আল হাসান খেলেছেন যথাক্রমে 117 এবং 129টা ম্যাচ। হিসেবের খাতার যত পাতাই উল্টাবেন, যেই মানদণ্ডেই মাপবেন, তানজিদ তামিমকেই মনে হবে টি-20তে বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটার। কিন্তু কথায় আছে, পরিসংখ্যান সবসময় সত্য বলে না। তামিমের বেলাতেও তাই। ইনিংসের শুরুতে নড়বড়ে থাকেন তামিম। ক্যারিয়ারে 6টা ডাক সেই তথ্যই দেবে আপনাকে। বড় আসরে স্ট্যাটও বড্ড বেমানান। এশিয়া কাপে গড় 13 আর বিশ্বকাপে সেটা নেমে 11। চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচেই খেলা গভীরে নিয়ে গিয়েও শেষ করতে পারেননি। এছাড়াও 10-50 করলেও এখনো সেঞ্চুরি করতে পারেননি। কোনো সমালোচনা হতে পারে সেটা নিয়েও। তানজিদ তামিম ছক্কা মারতে পারেন অনায়াসে। 42 ম্যাচে 49 ওভার বাউন্ডারি আছে তার। একই সময়ে তামিমের মারা 96টা 4 প্রমাণ দেয় খেলতে পারেন মাঠের সব দিকে। অর্থাৎ ধারাবাহিকতা, সক্ষমতা সবই আছে এই ব্যাটারের মাঝে। মানসিকতায় উন্নতি করতে পারলে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টি-20তে নামডাক অর্জন করতে পারেন বাইরের দুনিয়ায়। সেক্ষেত্রে কিছু দায়িত্ব বিসিবিরও থাকবে। ওয়ানডেতে মাত্র 20 গড়ে ব্যাটিং করা তামিমকে জোর করে না খেলিয়ে বিশ্রাম দিতে পারে ম্যানেজমেন্ট। বরং তাকে ফ্রি লাইসেন্স দিতে হবে টি-20তে, যেন তামিম নিজেকে নিয়ে ভাবতে পারেন আরো উন্নতি করতে। ফয়সাল হাবিব, 71। গায়ক থেকে বিসিবি পরিচালক আসিফ আকবর হতে চেয়েছিলেন ইমরান খানের মতো, কিন্তু পূরণ হয়নি নিজের ক্রিকেটার হবার স্বপ্ন। নিজের না পাওয়ার কষ্ট ভুলতে দেশের আনাচে কানাচে করতে চান প্রতিভা অন্বেষণ। আগামী 15-20 বছরের জন্য পাইপলাইন শক্তিশালী করতে কাজ করতে চান বিসিবির এইচ গ্রুপের দায়িত্বে থাকা আসিফ আকবর। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। আসিফ আকবরকে ঘিরে ভক্তদের এমন ভালোবাসা তার গানের জন্যে, অথচ গায়ক না, ক্রিকেটার হিসেবে বিশ্ব ক্রিকেটের তারা হতে চেয়েছিলেন। ক্রিকেট খেলেই এমন জনপ্রিয়তা পেতে চেয়েছিলেন। নিজের ক্রিকেটার হবার স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু সেই ক্রিকেটেই তাকে ঠিকই ফিরিয়ে এনেছে নিয়তি। হতে চেয়েছিলেন ক্রিকেটার, মাঝখানে হয়ে গিয়েছেন গায়ক, এখন আবার ক্রিকেটের সঙ্গে এসেছেন। আমি যদি একদম শুরুতে আপনাকে জিজ্ঞেস করি, কোন পরিচয়টা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? গায়ক পরিচয়, ক্রিকেটার পরিচয়, নাকি এখন যখন আসলে বিসিবির সঙ্গে যুক্ত হয়েছেন অ্যাজ এ বোর্ড ডিরেক্টর, সেটা আপনার কাছে বেশি ভালো লাগছে? থ্যাংক ইউ। আমি সবসময় বলে এসেছি, আজকে আবার বলছি যে আমার প্রত্যেকটা বেসিক শেখা ক্রিকেটে, কিন্তু আমার সফলতার জায়গাটা নিয়তির কারণে মিউজিকে। তো সবসময় নিজেকে ক্রিকেটার পরিচয় দিতে পছন্দ করি। আমি আসলে আজ পর্যন্ত আমি যেগুলো ভাবছি এগুলো কিছুই হয়নি। যেগুলো হয়েছে সেগুলো ফর্চুনেটলি, লাকিলি বা কোনো না কোনো বায়বীয় প্রভাবে, আমি ঠিক জানি না আসলে কেন এমন হয়েছে। যেমন আমি মিউজিক কিছুই বুঝি না, তো আমি হঠাৎ করেই গায়ক, যেটা আসলে যেখানে আমার দক্ষতা সবচেয়ে কম সেই জায়গাটা আমি সফল। বাট আমি যেটা জানতাম ক্রিকেটটা, সেখানে একটু কাজ পেয়েছি আমি, এটাই আনন্দের। এই পরিচয়টা বেশি ভালো লাগে। কি হতে চেয়েছিলেন বা কার মতো হতে চেয়েছিলেন? থাকে না ছোটবেলা সবারই স্বপ্ন থাকে। আমরা একটা সময় দেখেছি ওয়াসিম আকরাম হতে চাইতেন কেউ, ওয়াকার ইউনুস হতে চাইতেন কেউ। আসিফ আকবর আসলে কি হতে চাইতেন? তো ইমরান খান ছিলেন আমার আইকন ক্রিকেটার। অর্থাৎ ইমরান খান সাহেবের পোস্টার আমার বাসায় থাকতো, 10 টাকা দিয়ে পোস্টার কিনে যেত। তো ইমরান খান সাহেব বোলিং, ওনার সাথে দেখা করার সুযোগ হয়েছে, ওনার বোলিং দেখেছি। আমার ইনডোরে যে কাভার্ডগুলো রয়েছে সেখানে, তো ইমরান খান ছিলেন আমার বেসিক্যালি ড্রিম। তো ওনার ক্যাপ্টেন, মানে অধিনায়কত্ব, ওনার অলরাউন্ড পারফরমেন্স, ওনার মেজাজ, সব কিছু মিলিয়ে ক্রিকেটে একটা অনন্য অবস্থান ছিল ইমরান খানের। তো আমাদের ছোটবেলায় ইমরান খান হওয়ার স্বপ্নই ছিল। ক্রিকেটার হবার স্বপ্নটা কোনো কারণে সত্যি হতে পারেনি, বা ঠিক যেই লেভেলে দেখতে চেয়েছিলেন সেটা করতে পারেননি। এখন যখন বোর্ড ডিরেক্টর হয়েছেন, তখন আপনার ড্রিমটা কি বাংলাদেশের ক্রিকেট নিয়ে? এক কথায় যদি বলতে বলি, এখন এইচ গ্রুপের দায়িত্বে আমি আছি। আমি মনে করি যে আগামী 15-20 বছর যে প্লেয়ারগুলি খেলবে, সেই প্লেয়ারগুলো তৈরি করার দায়িত্ব আমি আছি এখন। তো আগামীর জন্য যে সম্ভাবনা, সেটার জন্য আমাকে হার্ডওয়ার্ক করতে হবে এবং শুরু করতে হবে।
ক্রিকেটার হিসেবে বিখ্যাত হতে না পারলেও ক্রিকেটের গান গেয়ে আসিফ তুলেছেন আলোড়ন। দেশে আর দেশের বাইরে টাইগারদের ম্যাচ মানেই এখন সাবাস বাংলাদেশ গানের সুর। এই গানটা মাঝখানে বন্ধ ছিল, এখন আবার অতিরিক্ত পরিমাণে বাজছে। দুইটার কোনোটাই ভালো না। আগে একদম বাজে নাই, এখন অতিরিক্ত বাজছে। এটার জন্য আজকে একটা সিদ্ধান্ত নিব গিয়ে, যেটা আরও অনেক ক্রিকেটের গান আছে যেগুলো কোটা ওয়ারি যেন বাজে, সবগুলো যেন বাজে, কারণ সব গানই ক্রিকেটের জন্য ভালো বাজে। আমারটা বাজালে হবে না, এটা আমি নেগেটিভলি নিচ্ছি। তার মানুষ বলবে যে মাত্র বোর্ড ডাইরেক্টর নিজের চালানো শুরু করছে। একই সঙ্গে গায়ক এবং বিসিবি পরিচালক দুটা দায়িত্ব পালন করতে হবে আপনাকে। সুজন ভাই ওই দিন মজা করে একটা ইন্টারভিউতে বলছিলেন যে আসিফ আকবর সন্ধ্যাবেলা গান গাইবে, সারাদিন ক্রিকেটকে সময় দিবে। মানে আপনি আসলে কিভাবে ম্যানেজ করবেন এখন? আসলে সুজন ভাই যেভাবে কথাটা বলছেন ওটা ঠিক আছে, কারণ হচ্ছে আমি দেখছি ইন্টারভিউটা। এটা হচ্ছে এরকম, আসলে গান তো আমার পেশা, এটা হচ্ছে আমার পেশা না, এটা হচ্ছে আমার একটা দায়িত্ব। বিসিবিতে আমি একটা এক্সট্রা দায়িত্ব পেয়েছি, যেটা আমি মনে করি যে বিশাল একটা দায়িত্ব, যে দায়িত্বটা আমাদের ফিউচার জেনারেশন তৈরি করবে, যারা বাংলাদেশকে একটা ফ্যাটি জেনারেশন না, ফিট জেনারেশন আমরা যেন দিতে পারি। এই বয়সে আপনি ফিট, এতটা ফিট, মানে রহস্যটা কি? না, আমি ডিসিপ্লিন বললাম তো, মানুষ অনেক কিছু ভাবে বলে। আমি আমার কাজটার সময় আমি খুব সিনসিয়ার থাকি, এটা আমার অভ্যাস, এটা আমাকে ক্রিকেটে শিখিয়েছে। নিজের হারিয়ে ফেলা স্বপ্ন সত্যি করতে দেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটবেন গায়ক আসিফ আকবর। টেকনাফ থেকে তেতুলিয়া চষে বেড়াবেন, ক্রিকেটের রত্ন খুঁজে ফিরবেন। দ্বিতীয় পর্বে থাকবে বিসিবির এইজ লেভেলের দায়িত্বে থাকা আসিফ আকবরের পরিকল্পনা আর স্বপ্নের কথা। নাহিয়ান বিন জসিম, ৭১। সামাজিক ও রাজনৈতিক চাপেই কিনা স্থানীয় টুর্নামেন্টে খেলতে বাধ্য হন ফুটবলাররা, এমন মন্তব্যই করেছেন বাংলাদেশ দলের ডিফেন্ডার রহমত মিয়া। নেপাল ও ভারত ম্যাচকে সামনে রেখে লম্বা সময় আগে শুরু হয়েছে ফুটবলারদের ক্যাম্প। অফিসিয়ালি স্কোয়াড ঘোষণা ছাড়াই ১৫ জনকে নিয়ে সহকারী কোচ হাসান আল মামুনের নেতৃত্বে শুরু হয়েছে জামাল ভুইয়াদের ট্রেনিং। বাফুফে থেকে জানানো হয়, মূলত বাংলাদেশ ফুটবল লিগ বন্ধ থাকায় যাতে ফুটবলাররা স্থানীয় টুর্নামেন্টে খেলতে না পারেন সেজন্যই আগে ভাগে ক্যাম্প শুরু। তবে স্থানীয় টুর্নামেন্টে খেলা নিয়ে ভিন্ন কথা রহমত মিয়ার কণ্ঠে। লোকাল টুর্নামেন্টগুলো খেলতে যে কয়জন ইনজুরি হয়েছে আমি সেটা জানি না। সেকেন্ডলি, যেহেতু আমাদের ফেডারেশন থেকে একটা স্টেটমেন্ট আসছে, আমাদের সোশ্যাল অ্যাসপেক্টস এবং পলিটিক্স অ্যাসপেক্ট থেকে আসলে যখন আমরা এলাকাতে থাকি তখন এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিরা আছে তারা চায় যে ন্যাশনাল টিমের প্লেয়াররা বাড়িতে আসছে, তারা যেন আমাদের মাঠে এসে খেলে। তো আমার মনে হয় যে সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করেই প্লেয়ারদের আসলে বাধ্য হতে হয় নিজের মাঠে খেলতে। জুলাই আন্দোলনে শহীদ হওয়া আবু সাইদ ও মীর মুগ্ধর স্মরণে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে ন্যাশনাল ইউথ অ্যালায়েন্স বাংলা। উদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অংশগ্রহণ করেছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল। টুর্নামেন্টে উদ্বোধন করতে এসে জুলাইয়ে শহীদ হওয়া আবু সাইদ ও মীর মুগ্ধকে স্মরণ করে কৃতজ্ঞতা জানান মির্জা ফখরুল। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন মীর মুগ্ধ ও আবু সাইদের বাবা। ছেলের আত্মত্যাগে গর্বিত মনে করেন নিজেকে, সেই সাথে জুলাইকে ধারণ করে এমন টুর্নামেন্ট আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করেন মুগ্ধর বাবা। আমরা সবচেয়ে বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের দুই শহীদকে, যারা আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিজয় এনে দিতে সাহায্য করেছেন এবং আমাদেরকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা সবাই সেই সাইদ, মুগ্ধ এবং সেই অগণিত শহীদ যারা আমাদের জন্য প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং একই সঙ্গে আমরা একটা চমৎকার ফুটবল খেলা যেন ওখানে উপভোগ করতে পারি, যেন বেগবানভাবে পরবর্তীতে খেলাধুলা হয়, আরও খুব জাঁকজমকভাবে যেন হয়। আয়োজনকারীদের যারা এখানে সম্পৃক্ত হয়েছেন, শ্রম দিয়েছেন, প্রথমেই তাদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর বিশেষ করে আজকের এই টুর্নামেন্ট খেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম উনি হাজির হয়েছেন। এজন্য আমি শহীদ পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
সময় যত যাচ্ছে চ্যাম্পিয়নশিপে ততই পিছিয়ে পড়ছে লেস্টার সিটি। 12 রাউন্ড শেষে হামজাদের অবস্থান এখন 10-এ, অথচ প্রিমিয়ার লিগের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চাইলে থাকতে হবে শীর্ষ 6-এর ভেতর। হামজারা কি পারবে সেই রেসে এগিয়ে যেতে? এই প্রশ্নের খানিক উত্তর মিলবে শনিবার, যেখানে টেবিলের নিচে থাকা ব্ল্যাকবার্ন রোভারের মুখোমুখি হবে লেস্টার সিটি। পার্থ বণিকের প্রিভিউ রিপোর্ট। 27 অক্টোবর 2018। তারিখটা শুধু লেস্টার সিটি নয়, পুরো বিশ্ব ফুটবলের জন্য মর্মান্তিক একদিন। 7 বছর আগে কিং পাওয়ার স্টেডিয়ামের ঠিক বাইরেই হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ক্লাবটির তৎকালীন মালিক ভিচাই শ্রীবর্ধনপ্রভা, যে ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে ইংলিশ ফুটবলের ক্লাবটি। 4 দিন আগে নিহতদের স্মরণ সভায় যোগ দিয়ে হামজারা যেন সেই স্মৃতি হাতড়ে বেরিয়েছেন। শ্রীবর্ধনপ্রভাকে হারানোর ক্ষতিপূরণ করা না গেলেও নিজেদের পারফরমেন্সে যে ঘাটতি দেখা যাচ্ছে তা পূরণ করতেই হবে ফক্সদের। যে দলটা 6 বছর আগেই হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন, এখন তারাই কিনা রেলিগেটেড হয়ে খেলছে চ্যাম্পিয়নশিপ। তার উপর শেষ 8 ম্যাচে জয় কেবল একটায়, 5 ড্রয়ের সাথে হার 2টাতে। এই মুহূর্তে 12 ম্যাচ শেষে লেস্টারের নামের পাশে 17 পয়েন্ট, আর টেবিলে অবস্থানটা 10-এ। সিজন শেষে টপ 2-এ থাকতে পারলে মিলবে প্রিমিয়ার লিগে ডিরেক্ট প্রমোশন। আর 3 থেকে 6-এর মধ্যে থাকলে মিলবে প্লে অফ খেলার সুযোগ, যেখানে 4 দলের মাঝে একজনই পাবে ইপিএল এর টিকিট। লেস্টারের জন্য কঠিন সময়ে কিছুটা স্বস্তির হাওয়া বয়ে দিতে পারে ব্ল্যাকবার্ন রোভার্স। 21 নম্বরে থাকা দলটার বিপক্ষে শনিবার মাঠে নামছেন হামজারা। ইন্টারেস্টিং ইস্যু, টেবিলে যতই পিছিয়ে থাকুক ব্ল্যাকবার্ন, শেষ ম্যাচে সাউদাম্পটনকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে রোভাররা। অন্যদিকে টেবিলে এগিয়ে থাকলেও লিগের শেষ 2 ম্যাচের দুটোতেই হেরে কাহিল অবস্থা লেস্টারের। খেলাটা ঘরের মাঠ কিং পাওয়ারে হওয়ায় বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে লেস্টার, কেননা চলতি লিগে হামজা হোম গ্রাউন্ডে আনবিটেন। 5 ম্যাচের 2টায় জয় আর 3টা ড্র করেছে মার্তি সিফেন্দেসের দল, তাই হোম অ্যাডভান্টেজ নিয়ে ব্ল্যাকবার্নকে উড়িয়ে দেওয়াই লক্ষ্য হামজাদের। কিং পাওয়ারে লেস্টার ব্ল্যাকবার্ন ম্যাচ শুরু শনিবার সন্ধ্যা 6:30টায়। পার্থ বণিক, 71। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।